প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ চীন পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজ প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলের চীনের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও শিল্প খাতের নেতারা ছিলেন। বিশেষ করে বায়োমেডিক্যাল অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি ও আইন খাতের প্রতিনিধিরা এতে অংশ নেন। সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না স্কুল অফ মেডিসিনের পরিচালক ও খ্যাতনামা বায়োমেডিক্যাল বিজ্ঞানী শিন ইউয়ান ফু ডক্টর ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেন, বাংলাদেশি শিক্ষাবিদদের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে তিনি আগ্রহী। এ সময় শিগগির নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ চীন সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন, তবে দুই দেশের চলমান সহযোগিতা অব্যাহত থাকবে। দীর্ঘ ১৯ বছর পর নিজ জন্মভূমি বগুড়ায় ফিরে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় দীর্ঘদিন পর বগুড়াবাসীর সামনে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। এ সময় তিনি এলাকার সন্তান হিসেবে বগুড়াবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি নির্ধারণ করবে দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে কিনা। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এজন্য জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এদিকে আজ দিনের প্রথম ভাগে বগুড়ায় স্থানীয়দের সাথে জনসংযোগের পর দুপুরে রংপুর যাবেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সেখানে জনসভা করবেন। কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টা ৪৫ তারেক রহমান রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। পরে বিকেল ৪:৩০টায় রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। প্রিয় বগুড়াবাসী, নিজের ঘরে এসে কি বলবো, আসলে আমি নিজেও একটু তাল হারিয়ে ফেলেছি, নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে আমি। সেই জন্য নির্বাচনী জনসভা বক্তব্য রাখার কথা, কিন্তু কি বক্তব্য আমি রাখবো ঠিক আমি নিজেও বুঝে পাচ্ছি না। ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই। নির্বাচনী প্রচারণা চালাতে আজ চট্টগ্রাম বিভাগ সফর করছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের কর্মসূচি। জামায়াতের আমিরের আগমন এবং জনসভায় অংশ নিতে ভোর থেকেই সভাস্থলে আসেন ফেনী জেলার নানা প্রান্তের হাজারো মানুষ। এ সময় ভাষণে জামায়াতের আমির আসন্ন নির্বাচন নিয়ে নেতাকর্মীদের দেন দিক নির্দেশনা। এছাড়া নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। ফেনীর জনসভা শেষে এরপর নোয়াখালীতে জনসভায় অংশ নেন জামায়াত আমির। সফরসূচি অনুযায়ী আজ লক্ষ্মীপুর ও কুমিল্লায় জনসভা করবেন ডক্টর শফিকুর রহমান। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে ব্যাপারে ব্যাপার স্যাপার আছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। কারণ আমার দেশ রক্ষার অধিকার আমার। বিএনপির মিথ্যা আশ্বাসে কান না দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার শাসন আমলে তারা যে কথা দিয়েছিল তার কোনো কথাই রাখে নাই। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশে জাতীয় নাগরিক পার্টি সহ ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এনসিপি বদ্ধপরিকর। এছাড়াও আগামী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শাপলা কলি ও হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় নরসিংদী ২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ অনেকে। বিগত সময়ে ক্ষমতায় থাকা এমপি মন্ত্রীদের একটি অংশ জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জে মিনি স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দুর্নীতির কারণে দেশের সাধারণ মানুষ কষ্টে জীবনযাপন করছে এবং অনেক শিক্ষিত যুবক বেকার রয়েছে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ইসলামের নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা করলে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ১৭ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ঢাকা ১৭ আসনের করাইল ও বনানীতে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের আয়োজনে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর রিকশা ভ্যান অটোচালকদের দলের সভাপতি সালাউদ্দিন পেয়ারী, কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সালাউদ্দিন পেয়ারী বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি প্রমাণ হয়ে যাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারেক রহমান জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে এবং ধানের শীষের বিজয় হবে। ১২ তারিখে যাইয়া সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হবেন শুধু ওনার মুখের ভাষায়। এরপর আমরা এটা প্রমাণ করে দিব এই দেশের শহীদদের আদর্শের রাজনীতি এই দেশে তারেক রহমানের কাছে ধারণ করেছে এবং আমাদের জনতারও মনে ধারণ আছে যে ধানের শীষ মার্কা ভোট দিবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এদেশের সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের মাইল ফলক তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বৃহস্পতিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় গণিপুর ৫ নং ওয়ার্ড সাবেক সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখি, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে ২টি স্থানে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর সহ ২টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার সাগরদী রোড এবং সদর রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সৌরভ হাওলাদারের ঘর থেকে পাশে থাকা শিপ্রা হাওলাদার, গোপাল হাওলাদার, নিজাম মৃধা ও আক্তার হোসেন হাওলাদারের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া রাতে সদর রোডের ভাই ভাই টেইলার ও সেঞ্চুরি টেইলার নামের ২টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছে ক্ষতিগ্রস্ত পরিবার। গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ কামাল হোসেন। অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ মোংলায় অস্ত্র ও গোলা বারুদ সহ করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়ে আরেক সহযোগীকে ২টি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতের এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এই কর্মকর্তা। মৌলভীবাজারের জুড়িতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জুড়ি থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্তনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র মন্টু, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু ও উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল সহ অন্যান্যরা। কুমিল্লা ৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালামকে সমর্থন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী সামিরা আজিম দোলা। বৃহস্পতিবার রাতে নগরীর ভিক্টোরিয়া কলেজ রোড এলাকায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে সামিরা আজিম বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপিকে জয়ী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বাড়ি আবু সহ অন্যান্যরা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান, অথচ রোজাকে সামনে রেখে এখনই মাছ, মাংস ও ডিমের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। মাংস ও ডিমের চেয়ে বেশি বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির প্রতি কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।
বিপরীতে ফার্মের মুরগির ডিমের ডজন মিলছে 100 থেকে 110 টাকায়। আজ রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজারে এ চিত্র দেখা গেছে। এদিকে মাছের দামও তুলনামূলক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। শীতের শেষে এসে সবজির বাজারেও স্বাভাবিক হয়েছে সরবরাহ। আগে যেটা ছিল ওটা এখনো আছে, কিন্তু মানে কিছু কিছু জিনিসের দাম বেড়ে গেছে। যেমন হচ্ছে এখন সিজনাল সবজিগুলো আমাদের দাম অনেক বেশি, সিজনের চেয়ে দাম অনেক বেশি। ছোটবেলা থেকে দেখছি যে অন্যান্য দেশগুলোর ভিতরে রমজানের ভিতরে যে দ্রব্যমূল্যের দাম কমে আসে, আমাদের বাংলাদেশে রমজান আসার আগেই ওনারা প্রস্তুতি করে শুরু করে যে কিভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যায়। এই হলো আমাদের দেশের, এই জিনিসটা এখনো কোনো সরকার পরিবর্তন করতেছে না। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়তি, কিছু আইটেম কমতি এমনভাবে আছে। যেমন কি বর্তমানে কফি 50 টাকা, কাঁচামরিচ 120 টাকা কেজি, টমেটো 60 টাকা কেজি, আলু 25 টাকা 28 টাকা কেজি। তারপরে আছে মনে করেন সিমের বিচি 100 টাকা, বেগুন 100 টাকা, শসা 100 টাকা। এলাচটার দামই বেশি, সবচেয়ে বেশি। আরগুলো স্বাভাবিক আছে, ঠিক আছে, আগের মতোই আছে। এলাচটার দাম বেশি, এটা হচ্ছে 5200-300 কিনেই পরে, এরকম আর কি। খুব বেশি না, 1-2 টাকা এটা এরকম সময় স্বাভাবিক চাল আপ ডাউন হয়। অনেক সময় দেখা যায় যে এরকম সময় আসলে চাল 1 টাকা 2 টাকা বাড়ে কমে এরকম থাকে। তো এখন এই মুহূর্তে মিনিকেট সেলটা একটু বাড়ছে, 1 টাকা 2 টাকা করে বাড়ছে প্রায়গুলাই। আর এমনি অন্যান্য মোটামুটি এগুলো বাড়ে না, এগুলো আগের মতোই আছে। ব্রয়লার 180 টাকা বর্তমানে চলতেছে। গত সপ্তাহে রেটে ছিল আর এই সপ্তাহে রেটে চলতেছে, বাড়ে অনেক কমে অনেক, একই রেটে চলতেছে। যে অন্যান্য মুরগি, সোনালী মুরগি এরকম 280 থেকে 300 টাকা। আগেও 280 থেকে 300 ছিল, এখনও বর্তমানে ওইটাই চলতেছে 280 থেকে 300।